যা যেভাবে করছে প্রতিনিধি প্রথম দিকে গ্যারান্টি 400টা সম্পর্কে শুরু করেছে, এখন দেখবে স্টেট হিন্দুসভায় ঢুকে গেছে, তার মানে বিপদে পড়েছে, ম্যাচে পড়েছে। বিজেপি হারছে, বিকল্প সরকার তৈরি হবে। এই বিকল্প সরকারে অন্য কেউ থাকবে কিনা জানি না, যাদের ভাইপোকে বাঁচানোর তাগিদ আছে তারা কতক্ষণ টিকে থাকতে পারবে বলতে পারবো না। বামপন্থীরা এই বিকল্প সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তাই বামপন্থীদের সাংসদ সরকার এবং নেতৃত্বের দায় লেগে আছে বামপন্থীদের দাঁড়িয়ে। সৃজনকে শুধুমাত্র রাজনৈতিক পরিষদ ছাড়া অন্যভাবে হয়েছে। কিভাবে চিনি সেটা হচ্ছে যে আমাদের সিনিয়র ছিলেন অরিন্দমদা, ডক্টর অরিন্দম ভট্টাচার্য। তো অরিন্দমদার হাতে আমাদের অনেক কিছুই হাতে করি, তার মধ্যে ছাত্র রাজনীতি হাতে করি। সৃজন অরিন্দমদার ছেলে, তখন থেকেই অরিন্দমদার এবং সুরেন্দ্রকে যেহেতু চিন্তা এবং ঘনিষ্ঠ ছিলাম, ওর বেড়ে ওঠা সম্পর্কে জানি। একটা ঐতিহ্য আছে ও বামপন্থী ঐতিহ্য। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আমি জানি যে যাদবপুর সংস্কৃতি সমন্বয় সমিতি যাদের ডেকেছেন তারা সবাই বামপন্থী নন, না হওয়াই উচিত। যদি অবশ্য কেউ এসে থাকেন যে তিনি সচেতনভাবে বামপন্থী নন এবং বামপন্থা বিরোধী, তাকে আমি স্বাগত জানাই, তাদের আমি স্বাগত জানাই। আর যে কথাগুলো বলবো, আসলে যে ধরনের শ্রোতাদের আমরা মুখোমুখি হই তারা মোটামুটি আমাদের মতো ভাবে। যে কথাগুলো বলবো সেই কথাগুলো প্রায় সকলেই জানা। তবে একটা দুটো কথা দিয়ে শুরু করি, ব্যক্তিগত কথা দিয়ে শুরু করি। সৃজনের সঙ্গে আমি প্রায় পারিবারিকভাবে যুক্ত। সৃজনের মা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে আমার সহকর্মী ছিলেন। আমি তাকে দিয়েছিলাম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক। অসাধারণ কাজ করেছিলেন, অসাধারণ সম্ভব। এক সময় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মুখ হয়ে উঠেছিলেন রঞ্জনা ভট্টাচার্য। তিনি নেই, ক্যান্সারে অকালে চলে গেছেন। এই শোকটা আমার একটা ব্যক্তিগত গভীর শোক। যদি আইনসভায় না থাকে তাহলে কি ভয়ঙ্কর দুর্বিপাক হতে পারে একটা দেশের জন্য। আমার যেহেতু এর পরের কথাটা বলার ছিল, কিন্তু আমি এটা সংকটটা বলে বেড়াচ্ছি বলে বিজেপি হারছে কোনো দুশ্চিন্তা নেই। আপনার গতকাল পর্যন্ত আমরা এআইসিসির কাছ থেকে পেয়েছি বিজেপি হারছে, কিন্তু তারপরটা নিয়ে আমাদের ভাবনা চিন্তার বিষয় আছে। এই সময়ে আমার একটা কথা মনে হয় যে সাংস্কৃতিক আধিপত্যের আমাদের তরফে যে আধিপত্যটা ছিল, যেটা পশ্চিমবঙ্গে দেখা গিয়েছিল, তৈরি করা গিয়েছিল সাংস্কৃতিক আধিপত্য, সেই সাংস্কৃতিক আধিপত্য যদি নষ্ট হয় বা সাংস্কৃতিক আধিপত্য আমাদের অন্য রকমের আধিপত্যে বাধ্য করে, তাহলে তার একটা কুফল ফলে। আজকের তারিখে আপনারা বিশেষ করে আমরা যারা অভিনয় করি তারা সকলে জানি যে আজকে সাংঘাতিক ধরনের আক্রান্ত হচ্ছেন যাত্রা শিল্পীরা। তার কারণ যাত্রা শিল্পীরা যেখানে যাচ্ছেন তাদের গ্রামেগঞ্জে থাকতে হয়, সেখানে ধামাকা শিল্প এমন একটা স্তরে নিয়ে চলে গেছে যে যাত্রা বন্ধ করে দিতে হচ্ছে। কারণ তাদের যে যারা আছেন বা যারা বলে গেলেন তাদের থেকে শোনা, সেটাই আমাদের এখন খুব ইম্পর্টেন্ট কাজ। কারণ আজকাল
আমরা বড় বেশি বক্তা হয়ে যাচ্ছি, শ্রোতা হয়ে যাচ্ছি না, মানে আমাদের জ্ঞান কমে যাচ্ছে। নিজেদের কথা এত বললে চিনচিন করে শোনা যাচ্ছে। তুমি চুপ করো, আমাকে ভুল করবে বাচ্চা, একদম ভুল করবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমার আলাদা করে কিছু বলার নেই। আমার জন্মর পর থেকে আমি যে পন্থায় বিশ্বাসী, আমার রক্তের মধ্যে যে পন্থাটা লিখে দেওয়া হয়েছে এবং আমি দ্বিধাহীনভাবে যাকে স্বীকার করেছি, এখনো অবধি আমার 55 বছর বয়স অবধি আমি তাকেই সমর্থন করছি যে কথাটা বিকাশটা বললেন আদর্শ। আমি সেটাকে বিশ্বাস করি। যখন একটা সময় মনে হতো যে তার হাত ধরে এই সামনে কে আছে, তখনও কিন্তু অন্য কারোর বাড়ি থেকে অন্য কারোর মাকে মা বলতে ডাকি। আর এখন সামনে এতগুলো টাটকা মুখ রয়েছে, তো এখন ভরসা করার জায়গাতে চলে এসেছে আবার নতুন করে, তাই না? তোমাদেরই সঙ্গে আছে, তাই হোক না। আমরা পশ্চিমবঙ্গের প্রতি দেখতে পাচ্ছি বড় অংশের মানুষ, বিশিষ্টজন, চিন্তাশীল মানুষ, তারা বিভিন্ন নির্বাচনে একটা শব্দবন্ধ ব্যবহার করেন, নো ভোট টু বিজেপি। আমার খুব নির্দিষ্ট প্রশ্ন হচ্ছে সৃজনের কাছে এবং আপনাদের সবার কাছে, যেটা বিকাশটা বললেন, যদি 2011 বামপন্থীতে চলে গেল সরকার থেকে, তারপরে যারা সরকারে এলো তাদের দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গে যাতে আরএসএস এর স্কুলগুলো শাখা প্রশাখা ছড়াতে না পারে। তাহলে যাদের হাত দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি 0 থেকে 77টা প্রায় সিট পেয়েছে বিধানসভায়, যে সাহসে ভর করে আগামী দিনে তারা সিংহাসনে বসার কথা ভাবছে এবং লোকসভায় প্রায় 18টা সিট, যাদের আমলে, যে সরকারের আমলে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তাদের সমর্থন দিয়ে তারা কি সত্যি বিজেপিকে আটকাতে চায়, নাকি তারাও পরোক্ষ ভাবে বিজেপি এবং আরএসএস কে সমর্থন করে চলেছে? এবং যে প্রচারটা তারা তৃণমূল কংগ্রেসের পক্ষে করে আসছেন বিজেপিকে আটকানোর জন্য, যেহেতু বাস্তবের মাটিতে কোনো বাস্তবতা নেই, তারা একটা যুক্তি দিয়ে থাকেন। গত নির্বাচনে বিজেপি সরকারে আসতে পারেনি। আসলে আরএসএস এর মধ্যে একটা দল, আপনারা সবাই জানেন, তার কাছে একটা নির্বাচনে সরকারে আসাটা বড় ইস্যু নয়। তার কিছু ইস্যু হচ্ছে গোটা রাজ্যে যে ধর্মীয় মেরুকরণ, যে সাম্প্রদায়িকতা বিষ বাষ্প, আরএসএস স্কুল, একের পর এক প্রতিষ্ঠান, এই বাড়িয়ে চলাটা হচ্ছে তার মূল কাজ। সরকারে আসা তার মূল কাজ নয়। তাই যে সরকারের আমলে এই কাজটা হয়ে চলেছে, তারা কোনোভাবেই কিছুতেই প্রকাশ্যে এই সরকারের বিরুদ্ধে একটি কথা বলেন না। তারা না বলতে পারে, সেটা তাদের চয়েস। আমার প্রশ্ন অন্য জায়গায়। তাহলে তারা পরোক্ষভাবে তারা কি বিজেপিকে বা আরএসএস কে পশ্চিমবঙ্গে জায়গা করে দেওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছেন না? কারণ তারা যদি বলতে না পারেন যে আরএসএস কে, বিজেপিকে আটকাতে গেলে আরএসএস এর বহু কর্মকাণ্ড আছে যা আটকে দেওয়া যায়, যা বামপন্থীরা একমাত্র চাইলে আটকাতে পারে। এই সৃজনরা এই একটা অদ্ভুত প্রচার, আসলে যেটা বিজেপি এবং তৃণমূলের হাত শক্ত করছে, কিন্তু তারা দেখাতে চাইছে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। এই অপপ্রচারকে সৃজনরা কি করে আসতে পারে? আমাদের পক্ষে যথেষ্ট। ভোটের দিন কেন্দ্র করে আমাদের অনেকের কাজ থাকে। আমার জায়গাটা হচ্ছে দক্ষিণ কলকাতা, আমি খবরডাঙ্গা অঞ্চলে আমার ভোট। আমার ওখানে 5টা বুথ হয়, সেখানে মোটামুটি 4700 মতন ভোটার। তো আমি একটি বুথের প্রতি বছরের এজেন্ট হিসেবে থাকি। তো এইটা আমি আমার কাজ হিসেবে বেছে নিয়েছি যে আমি তো সবটা সামনে উঠতে পারবো না, এই 4700টা সামনে উঠতে পারবো, যে যেখানে ভোট দিতে চাই যেন দিতে পারবো, এটা আমার কাজ হিসেবে। কিন্তু আমার প্রশ্নটা শ্রীরামের কাছে একটাই, যাদবপুর হোক, সেটা পুরো পশ্চিমবাংলা ঘুরে হোক, এই যে বুথ দখল হয়ে যাবে, বুথে আমরা কেউ বসতে পারবো না বা বসতে দেওয়া হবে না, তার পরিবর্তে আমরা বাঘাযতীন মোড়ে আন্দোলন করবো না বুথের ভেতর থাকবো? এইটা আমার প্রশ্ন। যে কোনো জায়গায় আর যাদবপুরের বাইরে অনেক গ্রাম আছে, সেই গ্রামে সাধারণ ছেলেরা পড়াশোনা করতো, মেধার ভিত্তিতে চাকরি পাবে, কিন্তু সেই মেধার ভিত্তিটা হারিয়ে গেছে এবং সেই ছেলেরা
বাবারা কোনো রাজনীতি করতো না, সাধারণ ভাবে একটা 98 থেকে 2010 এসএসসিতে বসে চাকরি পেয়ে যেত, আর সে ওপরের দিকে উঠে আসতো। কিন্তু সেটা এখন তলানিতে থেকে গেছে। আমরা শিক্ষক, কিন্তু বাইরে বেরোলে বলে আপনারা কোন সালে শিক্ষকতা পেয়েছি, এটা পশ্চিমবঙ্গের লজ্জা। হ্যাঁ, এটা পশ্চিমবঙ্গের লজ্জা। পশ্চিমবঙ্গ শিক্ষা সংস্কৃতি থেকে একদম উচ্চ স্তরে ছিল সারা ভারতবর্ষে। সেই জায়গাটা সৃজনকে ফিরিয়ে আনতে হবে এবং সাধারণ মাধ্যমিক পাস করে যারা বার হতো তাদের প্রাইমারি সার্ভিস দিতেন। গ্রামের সামাজিকতা রক্ষাতে দল এবং ৭৭ সালের আগে আমরা সম্মেলন থেকে উঠে এসছে মানুষ টিচারতে মেয়ে সম্প্রদান করতো না, কারণ তাদের মাইনে কম ছিল। আর 11 সালের পরে যেটা উঠে এসছে টিচারকে চাকরি চলে যাবে বলে মেয়ে সম্প্রদান করছে। এটা একটা সামাজিক দিক, এইগুলো ভাবতে হবে, তবে আমাদের পশ্চিমবঙ্গে উন্নতি হবে। আমাকে মাফ করবেন, আমার আরো বেশি চারপাশ থেকে ঘিরে ধরছে, কারণ এখন আর শুধু রাজনীতিবিদরা তো চালান না দেশটাকে, আরো বড় কোনো শক্তি চালান, সেটাও আমরা জানি এবং তারাও ওই পুতুলের মতো তাদের সুতোয় দোলেন। তো আমাদের লড়াইটা এখন সাংঘাতিক হয়ে গেছে। একটাই কথা যে আমি আমার চারপাশে যারা আছেন দেখি, প্রত্যেকের ভেতরে কিন্তু যেটা বিকাশদা বলে গেলেন, আরএসএস এর যে ভূতটাকে চালিয়ে দিতে চাইছে সেটা কিন্তু খুব গভীর। একদম কথা বললেই বোঝা যায় যে একদম ঠিক করছে বিজেপি। আমাদের এখানে কেন অন্য মুসলিমরা এসে কেন এটা করবে, এটা কিন্তু একেবারে ঘরে ঘরে কথা বলে দিচ্ছে। সুতরাং লড়াই খুব সাংঘাতিক। আর সবচেয়ে আশা যে এই লড়াইটা লড়তে আসছেন সৃজনের মতো মানুষেরা, দীপশিতা, মীনাক্ষী। আমাদের হতাশ হওয়ার কোনো জায়গা নেই, আমরা আমাদের মতো করে মানসিকতা সেটা আপনি নিজেই জানেন ভালো করে, ভালো করে ভেবে দেখুন আপনার ভিতরে কি আছে। যদি আপনার সঙ্গে তার মতের যদি মিল না হয়, আপনার যে বাচ্চা সে যে বড় হবে, তার মধ্যে কি সেই সংস্কৃতির মানসিকতা আপনি তার মধ্যে ঢোকাতে পারছেন? তার মধ্যে কি আপনি ইনকালকেট করতে পারছেন? এটা ভালো করে ভাবুন, নিজের মধ্যে ভাবুন, নিজেরা সেটা করতে পারছেন কিনা। 1 নম্বর। 2 নম্বর, এখানে আপনাদের এখানে সাংস্কৃতিক জগৎ থেকে এখানে আপনারা অনেকেই আছেন। আমি একেবারে মানে অন্যভাবে নেবেন না, আমার খুব অভিজ্ঞতা খুব খারাপ। কারণ আপনাদের এই যে চরম দুর্দিন মানে দুর্দিনের সময় আপনাদের হাত থেকে কিন্তু সেরকম কোনো নাটক বেরোয়নি যেটা নাকি একসময় উৎপল দত্তের হাত থেকে সময় বেরোতো। এটা কেন, এই অভাবটা কেন? সকলটার সঙ্গে আমি একমত যে জাতপাত যে ব্যাপারটা সেটা নিয়ে এখন অনেক কনফিউশন আছে, কিন্তু জাতপাতকে বাদ দিয়ে কিন্তু এগোনো যাবে না। জাতপাতকে স্বীকার করেই, এটা একটা ঐতিহাসিক সত্য, এটাকে স্বীকার করেই এগোতে হবে। কিন্তু আমার যেটা একবারে প্র্যাগম্যাটিক আসন্ন নির্বাচন উপলক্ষে যেটা আমার প্রশ্নটা হচ্ছে যে আমি প্রশ্নটা প্রথম কথা আমার নয়, এই প্রশ্নটাকে আমি কিভাবে মোকাবিলা করেছি সেটাও বলবো না, আমি শুধু প্রশ্নটা পৌঁছে দেব। কারণ আমি নিজে একজন বামপন্থী, আমার পড়ানোর বিষয়ও মার্কসিস্ট স্টাডিজ। তো ব্যাপার হচ্ছে যে প্রশ্নটা আমার একটা শুভবুদ্ধি সম্পন্ন সহকর্মী করেছেন। শুভবুদ্ধি সম্পন্ন বলছে এই কারণে যে তিনি বাম ডান কোনো কিছু তার পরিচয় না দিয়েও এই মুহূর্তে আমাদের কি করা উচিত সেটুকু পরিষ্কার হয়ে গেছে আমার কাছে। নির্বাচনের সামনে আমি ব্যক্তিগতভাবে প্রায় নিশ্চিত যে তুমি যাদবপুরের মানুষের হয়ে সংসদে যাচ্ছ, কিন্তু চারিদিকে বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে একটা জায়গায় এখনো লক্ষ্য করছি তোমার চারপাশে এখনো অনেক মানুষ ঘুরছে যারা হয়তো একটু বিজেপি ভাবছে, একটু তৃণমূল ভাবছে,
আমার পাশাপাশি বলছেন সৃজন ছেলেটা খুব ভালো, ও তো আবার সিপিএম, এরকম সব শুনতে পাচ্ছি। তোমাকে এই সামনে 2 সপ্তাহ এই সময়ের মধ্যে এই মানুষদের একটা অংশকে অ্যাড্রেস করতে হবে। তুমি কিভাবে করবে? এত বড় বিষয়ের মধ্যে একটা ছোট্ট বিষয়, যেটা তোমাকে ছুঁয়ে যেতে হবে এই মানুষগুলোর কাছে এবং ভোটটা পেতে হবে। ভোটটা পেলে তারপরে তুমি মানুষের সেই বিরোধী মানুষগুলোর হয়ে কাজ করতে পারবে। ব্যাস। জাতপাতের অস্তিত্ব অস্বীকার করে রাজনীতি করা কি সম্ভব? জাতপাতের অস্তিত্ব স্বীকার করে বামপন্থী রাজনীতি করা সম্ভব নয়, কিন্তু ভারতবর্ষের প্রেক্ষিতে জাতপাতের অস্তিত্ব অস্বীকার করে রাজনীতি করা কি সম্ভব? আমি ছোট থেকে গড়িয়া সোনারপুরের কুসুমবাতে বড় হয়েছি। আমি মোটামুটি 70-এর দশক 68-69 থেকে পার্টির সঙ্গে, তখন হাফ প্যান্ট পরা, পার্টির সঙ্গে পার্টির সমস্ত কাজে মানে নিচতলা কাজে থাকতাম। তখন থেকে ইতিহাস লেখা শুরু করতাম। তখন আমরা দেখেছি আশেপাশে 3টে গ্রামে আমরা প্রত্যেক মাসে মাসে 4 আনা করে চাঁদা তুলতাম এবং আশেপাশে 3টে গ্রামের বাই নেম প্রত্যেকটা ফ্যামিলির লোককে জানতাম। পরবর্তীকালে 82 সালে আমি জানতে পারি একটা ন্যারেটিভের বিরুদ্ধে আর একটা ন্যারেটিভ তৈরি করতে তো পাওয়ার ন্যারেটিভ তৈরি করা সফল হয়। পাওয়ার এলে আপনি আইন, শিল্প, উৎপাদন, শ্রমিক সব এখন যে সময়টা আপনারা বলতে এসছেন, সে সময় একদিকে আম্বানি এবং নারায়ণ কৃষ্ণ মিলে একটা অদ্ভুত ব্যাংকিং সিস্টেম তৈরি করছে, আর একদিকে হিন্দু পথ করে একটা ভয় বাধা বলো যে ভারতবর্ষ সুন্দর করেছে। এরা প্রবলেমটা হচ্ছে একটা ট্রেন্ড সেট করে গেল, যে ট্রেন্ডটা অসম্ভব বিশ্বাস মানে ধর্মীয় একটা বাতাবরণের মধ্যে তাদেরকে দীক্ষিতকরণের একটা প্রচেষ্টা খুব সুন্দরভাবে আছে এডুকেশন সিস্টেমের মধ্যে। পরে বিদ্যা ভারতী স্কুলতে সারা ভারতবর্ষ জুড়ে এই যে এই শিশুকাল থেকে তাদের মনের মধ্যে একটা প্রশ্ন একজন বলেছেন যে ভারতবর্ষ খুব ধর্ম সেন্সিটিভ, মানে ধর্মের ব্যাপারে খুব সেন্সিটিভ দেশ, সুতরাং এইভাবে ধর্মের একটু বলা যাবে না, এটা ঠিক। কিন্তু আমরা কিভাবে এটা কাউন্টার করব? আমরা তো শিক্ষা প্রতিষ্ঠান খোলার অধিকার মাইনরিটিদের আছে বা এদের আছে, এরা সাংবিধানিক স্বীকৃতি আছে, তারা বলছেন, আমরা তার কাউন্টার করি। তুমি যে স্কুল থেকে পাস করেছো, আমাদের উৎপল চ্যাটার্জি, তোমার স্কুলের আমি প্রাক্তনী। অবশ্য যে সময় আমি পাস করেছি তুমি হয়তো জন্ম আমার ছেলের বয়সী কাস্টমার নাম ছিল। একটু আগে বিকাশবাবু যেটা বললেন, আমি সর্বান্ত এই কারণে বাইনারিটা অনেক অংশে ভেঙে গেছে, আরো ভাঙছে। বিশেষ করে 2019 আর 2021-এর পরিপ্রেক্ষিতে বাইনারিটা অনেকটাই ভেঙেছে। রাস্তায় ঘাটে পাশের গ্রামে আলোচনা মনে, কিন্তু টেলিভিশন এখন আমি পেশায় চিকিৎসক, মানুষ আমার সামনে আসেন। আমি ছোটবেলা দু একটি কথা বলবো, ছোটবেলা থেকে 72 সাল থেকে যে মননটা আমার জন্য দেখছিল যে সাংস্কৃতিক সময় ওই নেশামূলক গান, যে গান শুনে আমরা বড় ছোটবেলা তখন 72 সাল আজকের দিনে আমার মনে হচ্ছে ছোটবেলা সাংস্কৃতিক ফলতে যারা আছে আমরা যে জায়গায় নেই, সাংস্কৃতিক বিষয়টা যদি তোমার থেকে ঢোকানো যায়, ঢোকানো না যায়, তাহলে কিন্তু লড়াইটা খুব অসম লড়াই হয়ে যায়, যেটা বাকিরা করছে সেই জায়গাটা
কর্পোরেট দুনিয়াকে অর্থাৎ ইন্ডাস্ট্রি দিয়ে সেই জায়গাটাকে নষ্ট করা। তাই আমাদের সমস্ত রকম জায়গার মধ্যে এখন কর্পোরেট দুনিয়াও ঢুকে পড়ছে একটু কন্ট্রোলতে। এই জায়গাটাকে আমরা কিভাবে কাউন্টার করবো? অবশ্যই আমি এর সাথে কথা বলবো যে আমরা 34 বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও, অর্থাৎ বাম সরকার 34 বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও একটা কালচারাল লাইনকে আমরা স্ট্যাবলিশ করতে পারিনি। যে লাইনের উপরে দাঁড়িয়ে, যে ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে আমরা এগুলিকে বিরোধিতা করতে পারতাম। তাই আজকে চাষের ঘরে বালুর বাঁধের মতো সবটা ঝুরঝুর করে ভেঙে পড়েছে বা পড়ছে। আমরা যারা একটু আমি আপনাদের মধ্যে আপনাদের যদি শুধু প্রশ্ন নয়, কোনো পরামর্শ দেওয়ার থাকে, যা আমরা নির্বাচনের পরে তো বটেই, নির্বাচনের আগে এই 13-14-15 দিন যা প্রচার বাকি আছে তাতেও আমরা তুলে ধরতে পারি এমন কোনো ইস্যু, এমন কোনো নির্দিষ্ট বিষয় আপনারা সেটাও স্যার বলুন। প্রথমে একটুখানি লিঙ্কটা বলে দিই। সৃজনের যে মা, যাকে আপনারা সবাই সুরঞ্জনা ভট্টাচার্য বলছেন, ওর ঘরের নাম সাথী এবং আমরা একসঙ্গে বড় হয়েছি। সাথীর মা যত সব থেকে মানে জেনারেল নলেজ যদি ওয়েস্টার্ন বুকস আছে খুব ধনী বা মধ্যবিত্তদের মধ্যে একটা রয়েছে, তারা ইনহেরেন্টলি তাও একটা লজিক, কিন্তু বাকিদের মধ্যে যদি লজিক থাকতো তাহলে তো কোনো অসুবিধা হওয়ারই কথা না। তিনি একটা ইন্টারভিউটাল ইন্টিগ্রেট বলে বলেন, কিন্তু পড়াশোনা সব বন্ধু তারা কিনা জানি না। আর তোমাদের তো আর অতি বাইরে রয়েছে। অনেকগুলি প্রশ্ন এসেছে, আমি খুব বড়দারে সাজাই নোট করতে করতে গেছি, যখন যেটা চোখের সামনে পড়বে। কিছু কথা আছে যেগুলো আপনারা পরামর্শ দিয়েছেন, সেটা প্রার্থী শ্রীলঙ্কে পরামর্শ দিয়েছেন, যেমন রাজনৈতিক কর্মী শ্রীলঙ্কে, সিপিআই এর কর্মী শ্রীলঙ্কে কতগুলো পরামর্শ আপনারা দিয়েছেন সিপিআই এর কি করা উচিত না উচিত সে বিষয়ে। আমি সেই অংশে খুব বেশি আজকে ঢুকবো না, পরামর্শগুলো দিলাম। কতগুলো কথা এখানে যা বলেছেন আপনারা, আমি খুব বিনীতভাবে দুটি কথা বিরোধিতা তার মতো করা শক্ত হয়ে যাবে, বলে আমি শুরু করছি। এক হলো সংস্কৃতির জগতে এই সময় যে সৃষ্টিগুলি হয়ে চলেছে, আপনাদের চেনা পছন্দের অনেককে দেখে আপনারা হয়তো বলেছেন। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই সময়কে তুলে ধরার মতো দুঃসময়ের প্রতিচ্ছবি হিসেবে এবং শুধু হতাশা নয়, প্রতিরোধের গল্প লেখার মতো সৃষ্টিশীল কাজও উদ্যোগ হয়ে চলেছে। ফুটবলের সাথে তুলনীয় কিনা সেটা তো সময় বলবে, কিন্তু আজকে আমি ওই জন্য বললাম, আমি নিশ্চিত আপনি যাদের বলেছেন তারাও এখানে বসে আছেন, তারাও নিশ্চয়ই সেটা গ্রহণ করবেন। তবে আমি আমার মনোভাবটা বললাম যে এই বিপুল অধিক সময় এবং শিল্প জগতের মানুষগুলো যে পরিমাণে চাপের মধ্যে কাজ করতে হয়, তার মধ্যে তারা যেভাবে আমাদের কথা, আমাদের মানে আমি সিপিআইএম এর কথা বললাম না, আমাদের মানে খেটে খাওয়া মানুষের কথা, খেটে খাওয়া মানুষের দর্শনকে যেভাবে তুলে ধরার চেষ্টা করছেন, আমাদের বোধহয় তাদের স্যালুট জানানোই উচিত। দ্বিতীয়ত আরেকটা বিষয়, আমি আবার খুবই বিনম্রভাবে একটি শব্দের বিরোধিতায় বলতে বলব। এই কথাটা ঘুরে ফিরে তিনবার এসেছে, যেহেতু আপনারা প্রশ্ন করেছেন আমাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে আমরা এই সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলিকে গোল মনে করি, আমরা মত করছি মনে করি না বামপন্থী
প্রার্থীদের সরকারের সময় এখন থেকে ভূমি করে দেখতে পাবে ভিতরে ভট্টাচার্য স্কুলের বাচ্চাদের সাইকেল দিয়েছে সেই ছবি বিধবা ভাতা বার্ধক্য ভাতা আপত্তিদের সময় ছিল। এবং আমি দেখলাম ইতিমধ্যে আমি কোথাও একটা কথাটা বলেছি, সেটা নিয়ে বিতর্ক হয়েছে, প্রার্থী হিসেবে বলেছি, সেটাই বোধ হয় ওই প্রশ্নের মধ্যেও আসবে যে একদিকে পোল বা ভিক্ষা করছি, আবার ভোটে দাঁড়ালে বলতে হচ্ছে যে না আমরা এগুলো পাবি, এই মাঝখানে পরে ব্যালেন্স করবে কি করবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে তিনজন একসাথে প্রশ্নটি করছে আমি তাকে ধন্যবাদ। আমরা এটাকে গোল বলে বলি না, তার কারণ সত্যিকার অত্যন্ত আইনগুলো সেটাদের মধ্যে আমরা আছি। আমাদের ব্যবস্থার মধ্যে অসাম্য বৈষম্য। এই কিছুদিন আগে দেখলাম নরেন্দ্র মোদীর আমলে ভারতে ধনী গরিবের যা ভাড়া, তা ব্রিটিশ আমলের ধনী গরিবের যা ভাড়া তার থেকে বেড়ে গেছে। কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন। কোনটা ট্যাঞ্জিবল দেখে বোঝা যাচ্ছে তাদের আয় কমছে, তারা একটু বড় হয়ে তৈরি যাচ্ছে। ফলত এইটাকে খানিকটা দান করে দিচ্ছি, এটা বোধ হয় খানিকটা নিজেদের কল্পিত উচ্চাসনে বসানোর জায়গা থেকে বলা হবে। সরকারের কাজ নিপীড়িত মানুষের কাছে বা জনপ্রতিনিধিদের কাছে যে কেউ কোনোদিন যদি আমি সাংসদ হই, তাহলে আমারও কাজ থাকবে একেবারে যেভাবে এগোচ্ছে প্রতিটি গতিবিধি। প্রথম দিকে গ্যারান্টি 400টা সবগুলো শুরু করেছি, এখন দেখবে স্টেজ কিন্তু উন্নয়নে ঢুকে গেছে। তার মানে বিপদে পড়েছে, ম্যাচেট করছে। বিজেপি হারছে, বিকল্প সরকার তৈরি হবে। এই বিকল্প সরকারে অন্য কেউ থাকবে কিনা জানি না, যাদের ভাইপোকে বাঁচানোর তাগিদ আছে তারা কতক্ষণ দিতে থাকতে পারবে বলতে পারবো না। বামপন্থীরা এই বিকল্প সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তাই বামপন্থীদের সাংসদ সংখ্যা ইদানিং বামপন্থীরা বিকল্প সরকারের পলিসি ফর্মুলেশনের নীতিগতভাবে। এবং আপনি যদি এই সমস্যা হয় কি যে মিডিয়াতে এই ধরনের মিটিং গুলো হলে মূলত যে খবরটা আসে যে শরদ পাওয়ারের সাথে মমতা ব্যানার্জি কথা বলছিলেন, বাকি এসে তারা কিছু এই ধরনের এক খবরই সামনে আসে। যদি এই মিটিং গুলো ইন্ডিয়া ব্লকের রেজলিউশন গুলো আমরা করি, প্রতিটি মিটিং এর পরে রেজলিউশন দিচ্ছে, দেখবেন এই রেজলিউশন গুলো মূলত আমাদের রাজনীতি, জিনিসের দাম কমানো হতে পারে, এমএসপি ইনশিওর করা হতে পারে, সেটা এড়িয়ে যাওয়া বলে এড়িয়ে যাওয়া উচিত, যত বেশি সম্ভব মানুষের কাছে প্রয়োজন। তবে দাদা কথাটা হচ্ছে যে কমরেড শব্দটি নির্দিষ্ট পার্টির সম্পর্কিত, কমরেড মানে সাথে, কমরেড মানে ফলত সেই জায়গা থেকে যাদবপুরের সহযোগী ব্যক্তিকে কিছু কথা বলেছেন, কতগুলো পরামর্শ দিয়েছেন। আমি নিশ্চিত ভাবে ওই চত্বরে যারা এই ব্যাংকিং চালায় তাদের কাছে প্রশ্ন পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনার স্ক্রিন বলি অসংখ্যটি তোমার প্রতিদ্বন্দ্বী ক্লিয়ার রয়েছে, সেটা যদি কিছু নাও করে এটি কারণ মেন স্ট্রিম জানি এটা আমার থেকে তোমার আমি দেখলাম আপনি দেখছেন যেটা থেকে আপনি শুরু করতেছেন যে প্রতিদ্বন্দ্বী যদি আমার যাদবপুরের তৃণমূল কংগ্রেসে ইনকাম ট্যাক্স রিটার্ন কতগুলো কথা শুনেছি বা দেখি। এখন আমি আর নিজে এত দৌড়াদৌড়ির মধ্যে কি এফেক্টিভিটি কি আছে না আছে সব দেখে উঠতে পারি না। যদি কোথাও কোনো বিতর্কের জায়গা থাকে তাহলে সম্ভবত কালকে স্ক্রুটিনি পেয়ে গেছে আমাদের প্রার্থীদের মূলত আসলে কোথাও যদি এই ধরনের কোনো বিতর্কের জায়গা থাকে তাহলে সেটা হিঞ্জ করা উচিত এবং তার মানুষের সামনে এসে বলা উচিত যে তিনি তার সম্পত্তি ইত্যাদি এসেছি। কিন্তু এই কথাটা আমি গত 1-2 দিন প্রচারে বেরিয়ে শুনেছি, আমি তো ছড়িয়েছি, মানুষ আমাকে বলেছেন। আমি খুব ব্যক্তিগত কথায় যেতে চাই না, ব্যক্তিগত মানে ব্যক্তিকেন্দ্রিক বিরোধিতার প্রশ্নে, কিন্তু এটা তো ঠিক যে এটা আমি বলি বা না বলি, ইরেসপেক্টিভ অফ দ্যাট দিস ইজ ফ্যাক্ট যে এর মধ্যে একবার ইডি ডেকে দিচ্ছে, আরেকবার ডেকেছিল জানি কেন জাননি ইডি, তারপরে সেই প্রশ্নটি করে। ফলত কোথাও কোনো সেটিং হয়ে গেছে কিনা, তৃণমূলের কাউকে কাউকে বাঁচাতে হবে আর কাউকে কাউকে জেলে তুলে দিতে হবে, এই যাদের বাঁচাতে হবে তাদের মধ্যে ওনার নাম ঢুকে পড়েছে কিনা আমরা জানি না। কিন্তু আমরা এই প্রশ্নে নিশ্চিত যেই হোক না কেন
দুর্নীতির টাকা আমরা মানুষের কাছে ফেরাবো এবং যারা দুর্নীতি করেছেন তাদের জেল করার চেষ্টা করে শান্তিপূর্ণ নির্বাচন কিভাবে সম্ভব। প্রথম তিনটে ফেজে আমাদের পার্টি অনেক বেশি আকর্ষিত হয়ে সব জায়গায় যে আমাদের পার্টি রয়েছে তারা এখানে আমরা বলেছি, আর এখানে আমরা সমর্থন দিয়েছি। আমি যেমন এইটুকু বলতে পারি, এইবারে আমরা অনেক বেশি প্রস্তুত। আজকেও সারাদিন দেখেছেন মাথা কেটেছে, কিন্তু আমাদের ছেড়ে দেখেছেন। এর আগের দিন দেখেছেন মোহাম্মদ সেলিম নিজে গিয়ে পুরো এদের ধরে করতে পারতেছে। ফলত আমরা যতটা ক্যামেরার সামনে বলা যায় এবং যতটা বলা যায় না, সমস্ত রকম পথ প্রকরণ দিয়ে মানুষের ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে আমরা আবেদন করেছি। ইলেকশন কমিশন আছে, এখানে বিভিন্ন বন্ধুরা যুক্ত আছে, তারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, প্রত্যেককে সজাগ থাকতে হবে যাতে মানুষ নিজের ভোট নিজে পায়। আর স্বাস্থ্যনীতির প্রশ্নটি মিডিয়ার বাইনারি মোকাবেলা, এটা আমাদের শোনা যায় যে বিভিন্ন পোর্টাল ইত্যাদি 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 তাদের সাথে আমরা আমাদের কথা পৌঁছানোর জন্য আমি এই কথা বলবো না যে আমরা যে মেকানিজমে সবটা ছবি আপনাদের যদি কোনো পরামর্শ আলোচনা সেটা গ্রহণ করছি। এই মুহূর্তে অ্যাজ অফ নাও যাদবপুর রোড থেকে আগামী 15-20 দিন আমরা আমাদের কথাগুলো বেশি করে বলার চেষ্টা করছি, মানুষকে আমাদের পাশে বেশি করে টেনে নিয়ে আসার চেষ্টা করছি, যাতে এই মিডিয়ার ক্যামেরাও আমাদের সেই মানুষের ভিড়ের কাছে বেশি করে আসতে বাধ্য হয় এবং আমরা বিকল্প ভাষ্য তৈরি করে এক কথায় আমরা বিকল্প ভাষ্য তৈরি করে এই বাইনারি ভাঙার চেষ্টা করছি। আমরা যদি চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে যখন আমরা আন্দোলনে ছিলাম, বা আমরা যখন আনিস খানের খুনিদের শাস্তির দাবিতে আন্দোলন করেছিলাম, তা আমরা প্রত্যেকদিন কেউ চলে যাচ্ছি বা খাচ্ছি, মিডিয়ার ক্যামেরা আমাদের আন্দোলন থেকে সরে থাকার উপায় ছিল না। কারণ আমাদেরও একটা একটু বড় বিষয় আছে। আর অবশ্যই তারপরে আপনাদের সকলে সাহায্য চাইতে চাওয়ার প্রশ্ন আছে। আমার ধারণা আমি শেষ করে এসেছি। ওই প্রশ্নটা তো বলো, একটা প্রশ্ন করবো না যে আরএসএস লিস্ট আমাদের আমল ছিল, তখন সংখ্যাটা এত অল্প ছিল, আর এখন যে কত সংখ্যা বেড়ে গেছে তা লিস্টগুলো আটকানো যায় না, এটাই প্রশ্ন করছে। এটাই তো তৃণমূল এবং বিজেপির ওপর বোঝাপড়ার সব থেকে বড় উদাহরণ। আরএসএস স্কুল পশ্চিমবঙ্গের মধ্যে ছিল এবং হয়েছে, এবং অনেক জায়গায় আমি ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে কাজ করতে গিয়ে শুনেছি তারা সরকারি স্কুলটা আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে। আপনারা শুনেছেন 8টা স্কুল বন্ধ হয়ে গিয়েছে, বা 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে গিয়েছে, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আমরা একটি ভিন্ন ধরনের কর্মসূচি উপলক্ষে এখানে সমবেত হয়েছি। তো একথা আমাদের সকলেরই জানা যে একটা দেশ জুড়ে একটা নির্বাচনী আবহাওয়া, নির্বাচনী পরিস্থিতি চলছে। ইতিমধ্যে আজকে নিয়ে 3 দফা 4 দফা শেষ, আরো চলবে। কিন্তু সেই রাজনৈতিক আবহে কি আমাদের কথা না, এগুলি নিয়ে আলোচনা বা সেই সম্পর্কে কোন ধরনের চর্চা বা অনুশীলনের জন্য আমরা এখানে আসি। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, আমাদের পক্ষ থেকে সৃজন আপনাদের আমন্ত্রণ জানিয়েছিল এখানে উপস্থিত হওয়ার জন্য। তো আমরা যা নিজেরা অনুভব করেছি যে সমাজের বিভিন্ন অংশের মানুষ, কেউ সাহিত্যিক, কেউ ঔপন্যাসিক, কেউ ভাষাবিদ, কেউ চিকিৎসক, কেউ আইনজীবী, কেউ সমাজকর্মী, কেউ নাট্যকার, কেউ অভিনেতা অভিনেত্রী, কেউ শিক্ষক, কেউ বা সমাজের অন্যতম অংশে কাজ করে। এই যে রাজনীতির বাইরে থাকা একটা বড় অংশ, যারা সরাসরি রাজনীতিতে যুক্ত নন, কিন্তু সমাজ সম্পর্কে যাদের একটি নির্দিষ্ট দৃষ্টি। সংক্ষিপ্ত সময় এই দেশ, এই সময় আমাদের
এই দেশে এই সময় আমাদের এক বক্তব্য হচ্ছে RSS এর বিরুদ্ধে প্রত্যেককে একমাত্র RSS হিন্দু মহাসভার যে উত্থান সে সময় ভারতবর্ষের এমনকি তৎকালীন আমাদের যারা দিক দিশার রবীন্দ্রনাথ থেকে শুরু করে সুভাষচন্দ্র সকলেই কিন্তু ধর্ম এবং রাজনীতির এই প্রভাবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা ভুলে যাচ্ছি মহাত্মা গান্ধী কিন্তু খুন হয়েছিলেন, তিনি হিন্দু ছিলেন, অন্ধ হিন্দু। তাকে খুন করেছেন নাথুরাম গডসে। যতদিন পর্যন্ত বাম আন্দোলন তীব্র ছিল তারা কিন্তু চুপ করেছিলেন, ভয় পেয়েছিলেন। যেই মুহূর্তে বাম আন্দোলনে আটা হয়েছে তখন তারা মাথা ছাড়া দেশের বসে যাবে। নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন, তার যে ডিফেন্স স্টেটমেন্ট করবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আমরা জানি না বা জানাবার চেষ্টা করতে পারি। নাথুরাম গডসে বলেছিল আমাকে খুন করেছে এই জন্যে যে ও রাজনীতিতে অন্তর্জনে নিয়ে আসছে, রিজনের নাম করে ব্রাহ্মণদের অধিকারকে খর্ব করতে হয়েছিল নাথুরাম গডসের ডিফেন্স স্টেটমেন্ট। আজকে সেই নাথুরাম গডসে কিন্তু প্রলম্ব হয়ে যাচ্ছে। এমনকি বহু সুচিন্তিত ব্যক্তি তারাও মনে করছেন যে আমরা হিন্দুরা বোধহয় বিপদে আছি। মুঘলরা কতদিন সাম্রাজ্য করেছে, হিন্দুদের কিন্তু ভয় করতে পারেনি। এখন এই যে কালচার মানুষের ধর্মীয় অনুভূতিকে নিয়ে নিরাপত্তাহীনতা তৈরি করা হচ্ছে, যা কিন্তু দেশ বিভাজনের মূল কারণ ছিল। আজকে